গ্রামের মধ্যে মালদায় যদি তোমার রিপোর্টারদের বলো গ্রামের মধ্যে যাবে, গ্রামের গ্রাম আশপাশে সব মাটির বাড়ি, কোনো দুতলা বাড়ি নেই, সেখানে হঠাৎ দেখবে মসজিদ 5 তলা এবং তার বাইরের দেওয়াল পুরো কাঁচের। কোথা থেকে টাকা আসছে কেউ জানে না। এইভাবে এরা রাজনৈতিক প্রভাব বাড়ালো। হিমন্ত বিশ্ব শর্মা একটি সাক্ষাৎকারে বলেছেন যে ঝাড়খণ্ডে সাঁওতাল পরগনা অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনই ভোটে দাঁড়াতে চাইছিলেন না। তার কারণ সেখানে নির্দিষ্টভাবে মুসলিম পপুলেশন বৃদ্ধি পেয়েছে এবং ভয়ঙ্করভাবে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে, জনবিন্যাস বদলাচ্ছে এবং তার পাশাপাশি যে অভিযোগগুলো উঠছে এটা কি সত্যিই হয়? ময়ূক, যেটা অরুণদা যে কথাটা বললেন সেই কথাটার সূত্র ধরেই বলি যে আজকে ভাল লাগছে যে লেখা একসময় শিবপ্রসাদ রায় লিখেছেন বা তথাগত রায় লিখেছেন, বা আমার নিজের বেশ কিছু লেখা আছে 2016 থেকে 2019-এর একটা আমার পুরনো লেখা এথনিক ক্লিনজিং নিয়ে, সেটা আবার দেখছি এখন নতুন করে আবার লোকজন নাড়াচাড়া করছেন। এবং সেই এথনিক ক্লিনজিং নিয়ে লেখায় আমি নির্দিষ্টভাবে 19 সালে এই পাকুড়ের কথা লিখেছিলাম। যে পাকুড়ের যদি ভৌগোলিক অবস্থানটা দেখি, এটা হচ্ছে পশ্চিমবাংলা, যে দুদিকে পশ্চিমবাংলা, তার মাঝে এই পাকুড়, এবং এই পাকুড় থেকে বাংলাদেশ বর্ডার কিন্তু খুব বেশি দূরে নয়। এবং এই বাংলাদেশ বর্ডার এখানে যেটা কানেকশান সেটা হচ্ছে আমাদের যে আদিনাথ মন্দির যেটা মালদায় আছে তার উপর দিয়ে আসে, যেখানে এই জায়গাটা মনে থাকার কথা কালিয়াচক, যেখানে 2016 সালে একটা ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল। এই পাকুড়ের স্টোন চিপস তুমি যদি দেখো, ওইখান থেকে সারাদিন হাজারে হাজারে লরি বাংলাদেশে ঢুকছে স্টোন চিপস নিয়ে, এবং এই স্টোন চিপস এক্সপোর্ট হচ্ছে। পাকুড় বেসিক্যালি ছিল পাথার খাদান, এবং এই জমি ছিল প্রথাগতভাবে ট্রাইবালদের হাতে। মোটামুটিভাবে 2010 সাল থেকে এখানে অনুপ্রবেশ শুরু হয়, বা তারও আগে থেকে পাকুড়ের আস্তে আস্তে জনবিন্যাসটা পরিবর্তনটা চোখে পড়তে থাকে। এখানে প্রথম অনুপ্রবেশটা কিন্তু শুরু হয়েছিল খ্রিস্টান মিশনারিদের, এনজিওদের হাত ধরে। তারা কি করতো, এখানে আসতো এদের একটা কমন ডায়লগ ছিল, আমাদের বাড়ি ছিল মুর্শিদাবাদে, গঙ্গার ভাঙনে ভেসে গেছে, আমাদের জমি নেই, তাই আমরা এধারে সরে আসছি। এবং এরা বিভিন্ন আদিবাসী বিধবা মেয়েদের সঙ্গে, অনাথ মেয়েদের সাথে এদের বিবাহ সূত্রে এরা আবদ্ধ হতো, এবং তারপরে এই জমির লিজ এই প্রথমে মহিলার নামে নেওয়া, এবং তারপরে নিজের সমস্ত পরিবার পরিজন, ভাই ভাতিজা সবাইকে বাংলাদেশ থেকে বর্ডার পার করে এপারে নিয়ে আসা এবং দখল নেওয়া। আজকে এটা 20 বছর ধরে হতে হতে আজকে এটা চোখে পড়ছে। এবার তুমি যদি বলো যে এটা কি পাকুড়েই আটকে আছে, পাকুড়ে শুধু এটা আটকে নেই। তুমি যদি দেখো ওর পাশে মালদায় সেখানে যে গঙ্গার ওপরে চড়া পড়ে, গঙ্গার চর, সেগুলো খুব উর্বর জমি, খুব ভালো চাষ হয়। সেই জমি, সেই চর দখল হয়ে যাচ্ছে, এবং সেখানে পোস্তর চাষ হওয়া শুরু হয়েছিল। আলটিমেটলি 2016 সালে এনআইএ মালদাতে গিয়ে ব্রাঞ্চ অফিস খোলে, এবং সেখানে নির্দিষ্টভাবে তারা বিএসএফকে নিয়ে অপারেশন শুরু করে, এবং এই পোস্তর জমি পরের পর আগুন লাগানো শুরু করে। এবং 2016 সালে এর পরিপ্রেক্ষিতেই কালিয়াচক থানায় হামলা হয় এবং সমস্ত রেকর্ড পুড়িয়ে দেওয়া হয়, কারণ অনেক বড় বড় রতি মহারথী তারা এই পোস্ত চাষের পেছনে ছিলেন। এবার আমি তোমাকে কয়েকটা জায়গার নাম বলছি, যেগুলো সবই এই পাকুড়ের আশপাশে এবং ওই সার্কেলের মধ্যে পড়ছে, মালদা মুর্শিদাবাদ ওই সার্কেলের মধ্যে, এবং কিছু ট্যাকটিক্যালভাবে বীরভূমের সার্কেলের মধ্যে। হরিশ্চন্দ্রপুর, চোপড়া, ইসলামপুর, সন্দেশখালী, মুরারই, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, দেগঙ্গা, ডোমকল, বেলডাঙ্গা। আমি যদি পশ্চিমবাংলার 294খানা বিধানসভার 2011 থেকে 2021-এর অ্যাকচুয়াল ভোটার পার্সেন্ট ইনক্রিজ দেখি, তাহলে এই 10টা হচ্ছে টপে। হরিশ্চন্দ্রপুর, সেখানে ভোটার বেড়েছে 33%, এবং মনে রাখবেন এটা কলকাতা নয়, এটা গ্রামীণ বিধানসভা। চোপড়া, সেখানে ভোটার বেড়েছে 25%। এটা কিন্তু আপনি এটা কলকাতার পরিপ্রেক্ষিতে ভাবলে কিন্তু চলবে না, যে একটা গ্রামীণ বিধানসভা, সেখানে সেরকম কোনো বড় অর্থনৈতিক কর্মকাণ্ড নেই, কোনো বড় কলকারখানা গত 10 বছরে গড়ে ওঠেনি, কিন্তু ভোটার পার্সেন্টেজ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এমনকি যে ডিকেডাল পপুলেশন গ্রোথ এই সমস্ত জেলাগুলোর, সেটা হচ্ছে 16 থেকে 18%। অর্থাৎ দেখা যাচ্ছে যে ডিকেডাল পপুলেশন যে গ্রোথ, তার থেকে বেশি হচ্ছে ভোটার পার্সেন্ট ইনক্রিজ। এবার এর ফলে কি হচ্ছে, এর ফলে আপনার ক্রমশ আজকে দেখুন, আপনি মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল, মালদার বেশ কিছু অঞ্চল, সেগুলো কিন্তু অলরেডি হিন্দু শূন্য হয়ে গেছে, সেখানে হিন্দুরা আর নেই।
সেখান থেকে হিন্দুদের সরে আসতে হয়েছে, হয় জমি ছেড়ে দিয়ে, না হলে অতি সস্তা দরে জমি বেচে দিয়ে। এবার আপনি বলবেন এটা কি শুধুমাত্র ওই জায়গাতেই আটকে আছে? না, এটা কলকাতাতেও ছড়িয়ে পড়েছে। আপনি যদি কলকাতার দেখেন, কৈখালি, শিবপুর, কামালগাজি, মন্দিরতলা, এই সমস্ত স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো যেগুলো কলকাতা ঢোকার মুখ, সেই জায়গার আপনি জনবিন্যাস দেখুন কিভাবে প্রতিদিন অতি দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটার পেছনের ব্যাকগ্রাউন্ড, আমি দীপ্তাশাজ আপনার কাছে আসবো। আপনি যেহেতু একটা স্ট্যাটিস্টিক্সের কথা বলছিলেন, সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু ভয়ঙ্কর। সেই সংখ্যাটা একবার আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে বদলে গেছে। আপনি বলছিলেন যে মুসলিম পপুলেশন বেড়েছে, জনবিন্যাস বদল কীরকমভাবে হয়েছে। 1951-এ 44.67% আদিবাসী জনসংখ্যা ছিল সাঁওতাল পরগনায়। সেই সাঁওতাল পরগনা 50 সালে যে 44% ছিল, সেটা বদলে গিয়ে কত শতাংশ হলো? 2011 সালে 28%। আদিবাসীরা কি বিদেশে চলে গেল? আদিবাসীরা কি সবাই ধর্মান্তরিত হয়ে গেল? আদিবাসীরা কি সবাই একদিন মহামারীতে মারা গেল? বদলে গেল কি করে? 44 থেকে একদম হাফ হয়ে গেছে আদিবাসী জনসংখ্যা। এবং এই জনসংখ্যা যে বদলে যাচ্ছে, এটার পেছনে জেনুইন কোনো গেম প্ল্যান আছে। দীপাঞ্জন চক্রবর্তী সেই গেম প্ল্যানটা জানার জন্য, অনেকে বলছেন, অনেক রাজনীতিবিদ বলছেন, সূত্রের খবর যে বৃহৎ বাংলাদেশ গঠনের জন্য প্রথমেই যেটা দরকার, নিজেদের হাতে অর্থ এবং জমি। ঝাড়খণ্ড এবং বাংলায় সেটা করার যে বেসিক কাজ, সেটা শুরু করে দিয়েছে মৌলবাদী গোষ্ঠীরা। ঠিক না ভুল? আপনি যদি একটু ব্যাখ্যা করে বলেন। দেখো ময়ূর, আমি তোমাদের চ্যানেলে বহুবার এই বিষয়ে তোমার সঙ্গে আমি এতে এসেছি, আমরা ব্যাখ্যা করেছি, বিশ্লেষণ করেছি। দেখো, এটা যে একটা লোকের মনে যে ধারণা আছে যে সন্ত্রাসবাদী জিহাদিরা তারা ওই আজমল কাসাবের মতো AK-47 নিয়ে আসবে, সেটা সম্ভব না, সেটা হয় না। সেটা একটা খুব সামান্য অংশ। সেটা যখন সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের দেখাতে চায়, যাটা দেখাতে চায় না, যেটাকে তোমরা বলো স্লিপার সেল। এবার এই যে বললে জমি দখল বা অর্থনীতি দখল, আমি তার থেকে একটা ভয়ঙ্কর কথা বলি। আমি জানি না তার প্রতিক্রিয়া কি হবে, পুরো দায়িত্ব আমার, রিপাবলিকের কোনো দায়িত্ব নেই। ভারতবর্ষের মতো একটা বড় রাষ্ট্রে যদি এই বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এবার ঝাড়খণ্ড, এইগুলো যে টার্গেট কেন করছে? কারণ দিল্লি যেতে হবে এবং ঝাড়খণ্ড বলো, বাংলা বলো, এই সমস্ত রাজ্যগুলোতে বিধানসভায় যেতে হবে। এই যে জনবিন্যাস বদলে যাচ্ছে, তুমি যদি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বীরভূম, এইগুলো দেখতে থাকছো, এইবারে তুমি যে বললে ঝাড়খণ্ডে যেরকমভাবে জনবিন্যাস বদলাচ্ছে, যারা আসছে তারা তো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসছে। তারা কি করছে যে তাদের মনোমতো বিধায়ক বা সাংসদ নির্বাচিত করবে এবং সেই সাংসদ বিধায়করা ভারতের বা রাজ্যগুলোর আইনসভাতে যাবে। এটা ভাবার কোনো কারণ নেই যে আইসিস, আল কায়দার মতো যারা অর্গানাইজড টেরোরিস্ট গ্রুপ, তারা ওই বম্বে অ্যাটাকের মতো 26-11-র মতো 15টা 20টা টেরোরিস্ট পাঠিয়ে দেবে। দরকার নেই, কারণ তাদের হয়ে সেই লোকগুলো বিধানসভায়, আইনসভায় যাবে যাদের সামনে থেকে দেখলে মনে হবে তারা তো রাজনীতিবিদ। আসলে এরা হচ্ছে জিহাদি বা সন্ত্রাসবাদীদের ডিপ স্টেট। নাও, সেটা কবে থেকে শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গ থেকে যখন সিমির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন এবং নিষিদ্ধ সিমির ইমরান বলে একজন ভদ্রলোককে পাঠান তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ করে, তখনকার জয়েন্ট ডাইরেক্টর আইবি বারবার করে ডসিয়ার ইন রাইটিং দিয়েছিলেন এবং হোম মিনিস্টার, তৎকালীন হোম মিনিস্টার রাজনাথ সিং এর থ্রু দিয়ে অফিসিয়ালি ডসিয়ার পাঠানো হয়েছিল যে ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এবং সন্ত্রাসবাদী সংগঠন যোগের প্রচুর অভিযোগ রয়েছে। আপনি দয়া করে এইরকম লোককে সংসদে পাঠাবেন না। কিন্তু তা সত্ত্বেও সে গেছিল এবং আমার মনে হয় ইমরান যে প্ল্যানটার কথা বলছি, ইমরান তার প্রথম পাইওনিয়ার। সমস্যাটা কোথায় ময়ূর? আমি আমার 25 বছরের এনএসডি এবং বিশেষ ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করার সুবাদে, যেহেতু আমি জিহাদ নিয়েই সারা জীবন কাজ করেছি দীর্ঘ এই 35 বছর, আমি এদের জানি যে এটা কোন স্টেপের পরে কোন স্টেপে যাবে। যেটা আমি তোমাদের একদিন বলেছিলাম চ্যানেলে, তুমি ঝাড়খণ্ড বলছো, তোমার চোখের সামনে বাংলার
তুমি ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে অথবা তুমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই NH-34 কোনই শুক্রবার রাত 8টা থেকে 10টা 11টার মধ্যে তুমি তোমার রিপোর্টার পাঠাও, ক্যামেরা পাঠাও, তারপর তুমি আমাকে বলবে এই দুটো রাস্তাতে প্রকাশ্যে, আমি তো ভেতরে গ্রামে ঢুকছি না, দুটো রাস্তায় শুক্রবার গুলো যে ছোট ছোট জমায়েত হচ্ছে সেখানে কারা আসছে, কারা বক্তৃতা দিচ্ছে, কি ভয়ঙ্কর প্ররোচনামূলক বক্তৃতা দিচ্ছে, তুমি চোখের সামনে বুঝতে পারবে। এই দুটো রাস্তায়, আমি তোমাকে বেশি দূর নয়, এয়ারপোর্ট থেকে কল্যাণী, বারাসাত, আরেকটু আগে যাও কৃষ্ণনগর, আশপাশের গ্রামগুলো মোটামুটি গরিব গ্রাম, সেখানকার মসজিদগুলো হঠাৎ করে কি ভয়াবহভাবে তাদের বিশালত্ব এসেছে, কোটি কোটি টাকা ঢুকেছে, টাকাগুলো আসছে কোথায়? গ্রামবাসীদের খাওয়া জোটে না, তারা এরকম ভাবে মসজিদ বানাচ্ছে কোথায়? সেখানে কারা আসছে প্রত্যেক শুক্রবার রাত্রে, কারা ছোট ছোট জমায়েত করে এই বিষাক্ত মেসেজগুলো পাঠাচ্ছে? বেঙ্গল পুলিশ জানে না? ঝাড়খণ্ড পুলিশ জানে না তাদের ঝাড়খণ্ডে কি হচ্ছে? এখন ঝাড়খণ্ডে যেটা হচ্ছে, যে জেলাগুলোর কথা বলছো, এটা একটা বাফার জোন তৈরি হবে। তুমি এক্স্যাক্টলি যেটাকে নেল অন দা কাফিন যেটা বলছো, পেরেক ঠুকে দিয়েছো। যে আহ্বান কিছুদিন আগে আমরা তোমার চ্যানেলে বলেছিলাম, সম্ভবত 100 দিন পেরিয়ে গেছে, এখন অবধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার প্রশাসন, তার রাজনৈতিক দলের কাছ থেকে ডিসক্লেমার পায়নি যে আল কায়দা বাংলাদেশ টিম, আল কায়দার বাংলাদেশের যে ইউনিট, আল কায়দা বাংলাদেশ টিমের যে হেড রহমানি ভিডিও বার্তা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন, কোট আনকোট মোদির কুশাসন থেকে বেরিয়ে আসুন, স্বাধীন পূর্ব পাকিস্তান তৈরি করুন, আপনি আমাদের সঙ্গে থাকুন। চিকেন নেক যদি আমরা কেটে নিতে পারি, তাহলে পুরো উত্তর পূর্বের ভারতকে আমরা পূর্ব পাকিস্তানের অংশীদার করব। একটাও ডিসক্লেমার আজ অব্দি এসেছে 100 দিন, আমি তোমার চ্যানেলে অন্তত 10 বার দিন গুনিয়ে বলেছি। প্রবলেমটা ওইখানে, যেটা আমরা বারবার বলি, যেটা স্লিপার সেল যে ভয়াবহভাবে এগিয়ে যাচ্ছে, এদের জন্য একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, একটা সহায়ক পরিবেশ দরকার। আর সেই সহায়ক পরিবেশ দুর্ভাগ্যক্রমে এই রাজ্যগুলো থেকে শাসক দলের কাছ থেকে পাচ্ছে, যেটা ঝাড়খণ্ডেও পাচ্ছে। যার জন্য ঝাড়খণ্ডের যারা সান অফ দ্য সয়েল, ভূমিপুত্র, তারা উৎখাত হয়ে যাচ্ছে। তুমি 2011 দেখাচ্ছ 28%, 2021 এখন এই 13 বছরে আই এম শিওর সেটা 20% নেমে এসেছে। এবার এই যে 80% যারা ঢুকছে, তারা কিন্তু নিজেদের বিধানসভাগুলো, পৌরসভাগুলো, ওইখানকার সাংসদ, তারা ভোট তারা ব্যাংক হচ্ছে, নিজেদের মতো লোক তৈরি করে নির্দিষ্টভাবে ভোট পাঠাচ্ছে। ব্যাংক হচ্ছে। দীপ্তাশ্ব যশ আপনি হাত তুলছেন। তারা পাঠাচ্ছে সংসদে। এখানে না, দীপাঞ্জনদা যেটা বলছিলেন, আমি ওটাই কিভাবে মডেলটা চলছে, এটা মোটামুটি 25 থেকে 30 বছর আগে একটা প্রজেক্ট নেওয়া হয়। যদি দেখো পশ্চিমবাংলা কিন্তু মেয়েদেরকে বিয়ে করে তাদের না, না, জমি না, বলছি আরো মডেল আছে, এই যে তৈরি রাজনৈতিক করার এরকম প্রজেক্টও মৌলবাদীদের আছে। হ্যাঁ হ্যাঁ, এবং এই যে দীপাঞ্জনদা যে কথাটা বললেন, রাজনৈতিক প্রভাব বাড়ানোর প্রজেক্ট। দেখো, পশ্চিমবাংলা কিন্তু প্রথাগতভাবে, ঐতিহাসিকভাবে কখনোই ওয়াহাবিজমে প্রভাব সেভাবে ছিল না। পশ্চিমবাংলার মুসলিমরা কিন্তু প্রধানত এবং মূলত পীরের অনুগামী হতেন, বিভিন্ন পীরের অনুগামী হতেন। এবার 25 থেকে 30 বছর আগে একটা প্রজেক্ট নেওয়া হলো, যেটা হলো কি, যে এখান থেকে বাচ্চাদের, বিশেষ করে যারা গরিব অতি দরিদ্র পরিবারের, তাদেরকে নিয়ে যাওয়া শুরু করলো পুনা, মহারাষ্ট্র, আওরঙ্গাবাদ, আপনার কেরলের বিভিন্ন জায়গায়, সেখানকার মাদ্রাসাগুলোয় সেখানে নিয়ে গিয়ে তাদের 10-15 বছর ধরে সেখানে তাদের পড়াশোনা করানো হলো, কোট আনকোট পড়াশোনা করানো হলো, বকলমে ব্রেন ওয়াশ করানো হলো ওয়াহাবিজমে। এইবার তাদেরকে ওই 15-20 বছর পরে পাঠিয়ে দেওয়া হলো তাদের এলাকায়। এবার তারা এলাকায় এসে কি করলো, যেখানে প্রয়োজন নেই সেখানে তারা একটা হঠাৎ করে টিউবওয়েল বসিয়ে দিচ্ছে। গ্রামের মধ্যে, মালদায় যদি তোমার রিপোর্টারদের বলো, গ্রামের মধ্যে যাবে, গ্রামের গ্রাম আশপাশে সব মাটির বাড়ি, কোনো দুতলা বাড়ি নেই, সেখানে হঠাৎ দেখবে মসজিদ 5 তলা এবং তার বাইরের দেওয়াল পুরো কাঁচের। কোথা থেকে টাকা আসছে কেউ জানে না। এইভাবে এরা রাজনৈতিক প্রভাব বাড়ালো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।